বাজেট যেটা হলো, বাজেট আলোচনা আমরা আগেও সংসদে শুনেছি, পুরানো সংসদগুলোতে বাজেট আলোচনায় সেরকম আলোচনা কিন্তু দেখি নাই। রাস্তায় কিন্তু গতানুগতিক এই বাজেট হচ্ছে লুটারেদের বাজেট, এই বাজেট জনগণকে মারার বাজেট ইত্যাদি ইত্যাদি বাজেট বিরোধী দল প্রত্যাখ্যান করেছে। কিন্তু আবার দেখেন, খেয়াল করে দেখেন যে তারাই আবার কিন্তু, আমি বারবারই বলি যে বিএনপির সাথে কুসুম কুসুম সম্পর্ক কিন্তু সরকারি দলের আছে। আপনি দেখেন এই বাজেটের আগে গত সংসদে কিন্তু প্রধানমন্ত্রী যে বিদেশ সফর করে আসলেন, তার যে প্ল্যান তিনি বললেন, তখন কিন্তু সব দল কিন্তু এটাকে সমর্থন দিয়েছে, সবাই, কেউ বিরোধিতা করে নাই। এর ভিতরে তো আলোচনা করা, বিরোধিতা করলেই বিরোধিতার সুযোগ আছে, করে নাই তো, সমর্থন দিয়েছে। কারণ সেখানে তারা ভেবেছে যে কারণগুলোতে, যে ভূ রাজনীতির যে কারণগুলো আছে, কারণগুলোতে এছাড়া তো বিকল্প নাই। যেমন সোহেল ভাই বললেন যে তিস্তা ব্যারেজের বিকল্প আছে? কোনো বিকল্প তো নাই, এটা করতেই হবে, আমাদের বাঁচতে হলে এটা করতেই হবে। পদ্মা ব্যারেজ শুরু হয়েছে না, এটার বিকল্প আছে? আপনার দি হিন্দুতে লেখছে, সেখানে কিন্তু খুব গঠনমূলক ভাবে বলেছে যে তিস্তা ব্যারেজ বলে নাই, তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, তারপরে এই যে বৈষম্যগুলো আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলা এখনো বিদ্যমান, পুশিন হচ্ছে, এই পুশিন খেলা কি নিয়ম মাফিক, আইন মাফিক এটা হয় না কেন, আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে কিনা, এইসব বলছে। তো গঠনমূলক সমালোচনা করেছে। তা আমার কথা হচ্ছে যে আপনার তিস্তা এখন চুক্তি করে কি লাভ? তিস্তা চুক্তি করে তো লাভ নাই, কারণ আপনার তিস্তা সিকিম থেকে উঠছে, 7-8টা জলবিদ্যুৎ কেন্দ্র বানাইছে, পানি তুলে নেওয়া হয়। গ্রীষ্মকালে গজলডোবা হচ্ছে পয়েন্ট, এখানে পুরোটাও যদি ছেড়ে দেয় আমি 1 ফোঁটা পানি পাবো না। গঙ্গাও যুক্ত করছে, 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে, গঙ্গাও যুক্ত করছে, তার সাথে তিস্তাও যুক্ত করছে। তা আমি বলেন, গঙ্গায় যেহেতু গ্রীষ্মকালে পানি আসবে না, তিস্তায় পানি পাবো না, তা আমার পদ্মা ব্যারেজ করা ছাড়া, তিস্তা ব্যারেজ করা ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই, খোলা নাই। এবং তারেক রহমানকে এই জন্য অবশ্যই ধন্যবাদ যে উনি পদ্মা ব্যারেজ কিন্তু শুরু করে দিয়েছে কাজ, নিজস্ব অর্থ হয় না। আর তিস্তা ব্যারেজ এটা একটা মহাপরিকল্পনা, এবং এটাতে ভারতেরও উষ্মা প্রকাশ করতে পারে। কারণ তিস্তা ব্যারেজের যে পরিকল্পনা, এটা যদি হয়, বাস্তবায়ন হয়, তাহলে ভারত কিন্তু পানি সংকট বিপদে পড়বে। ভারতের পানি তো করতে পারবে না, গ্রীষ্মকালে তো পানি আসবে না, এখানে তো ধরে নেওয়া হবে। এবং তিস্তা তো বিশাল ব্যাপার, অনেক কারণ আছে তার, এবং এই তিস্তা ব্যারেজের কারণে তার চিকেন নেক হুমকির সম্মুখীন হবে। তো সুতরাং আমি বলবো যে এটা দরকার। আমার বক্তব্য হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়েছে, বেগম খালেদা জিয়া জীবন দিয়েছে, তারেক রহমান যে এই যে ক্রিটিক্যাল অবস্থা, এই অবস্থায় আপনি দেখেন তৃতীয় দিক বেছে নিছে, যুক্তরাষ্ট্রের সাথে চীনের আপনার ঝগড়া, আমাদের সাথে ভারতের বৈরিতা, এই কারণে তৃতীয় দেশ ভ্রমণ করেছে, মালয়েশিয়া ফার্স্ট গেছে। আপনি দেখেন বাংলাদেশের গান দিয়ে কত সুন্দর, কিভাবে এটা, কত আন্তরিকভাবে মালয়েশিয়ান প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট করেছে, ভয়ঙ্কর। এটা তো আমি কল্পনা, এটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, আমার বন্ধু, কি আশ্চর্য গান দিয়ে, এবং সে এটা বানাইছে, রিলিক বানাইছে। তো তারপরে চীনে গেছে। আমার চীনে গেলে আমার কথা হচ্ছে যে আরো আলোচনা উঠছে, আপনার রংপুর বিভাগ কিনতে চায়, বলতেছে না, তাদের এরা কিনতে চায়। কারণ চিকেন নেক 20 থেকে 22 কিলোমিটার বলাই হয়েছে তার লেখায়, ভারত কার্ডার তার নাম, সে কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক একটা, সে বলছে, এবং আরো 3 জন বলছে পরপর। উনি বলছে যে যুক্তরাষ্ট্র যেমন ফ্রান্সের কাছ থেকে আপনার কি কোন প্রদেশ কিনে নিছিল, ওই নদী যে সিসি নদীতে বাণিজ্য করার জন্য কিনে নিছিল, ওরকম বাংলাদেশকে চিকেন নেককে 150 কিলোমিটার করা দরকার। তার জন্য আপনার রংপুর বিভাগকে $20 বিলিয়ন দিয়ে কিনে নেওয়া উচিত। হ্যাঁ, যদি রাজি না হয় তাহলে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে। আরেকজন বলছে যে ওদেরও চিকেন নেক আছে ফেনীতে, ওই চিকেন নেক কেটে দিলে
ওইটা চট্টগ্রাম সহ 3 হিল ডিস্ট্রিক্ট আমরা নিয়ে এটা এবং এইটা 2টা হিন্দু রাষ্ট্র আলাদা হবে বলেন। আবার আরেকজন বলছে যে না, সব হিন্দু আপনার ইয়ের থেকে রংপুর থেকে সব নিয়ে আসা হবে এবং ওটা মুসলমান রাষ্ট্র করে দেওয়া হবে, এরকম। আবার আরেকজন বলছে যে না, মুসলমানগুলোই হিন্দুগুলোই নিয়ে আসা হবে, খালি মুসলমান ফেলাইতে হবে, দখল করে নেওয়া হবে। আর ভারত তো দখল করছে, তো আপনার দেশে 24টা প্রদেশ আছে আর 8টা কিন্তু সরাসরি শাসিত, এবং শেখ হাসিনাকে লেন্দুক দর্জি বানাতে চাইছে সিকিমের মতো। লেন্দুক শেষ পর্যন্ত সে বিগড়াইছে, হয় নাই, পালায় গেছে, বুঝছেন না? তো আমার বক্তব্য হচ্ছে এখন যে পরিস্থিতি, ধরেন মেজর চীন সফরের যে মেজর ডিসিশন হইলো সেটা হলো আপনার চীন থেকে মায়ানমার হয়ে চিটাগাং পর্যন্ত যে করিডোর, হ্যাঁ করিডোর, এটা বিবেচনা আলোচনা করতেছে, আলোচনা করার দরকার আছে। তবে করিডোরটা প্রয়োজন, আমি আবার বলছি প্রয়োজন, কারণ ও যে তারা যে ফেনি কাটিয়ে দিতেছে, আর ফেনি তো চিকেন নেক না, সমুদ্র তো খোলা আছে, সমুদ্রে দিয়ে তো যাইতে পারবো আমরা ওখানে, ওটা চিকেন নেক কইছে। কিন্তু তবুও, কারণ বার্মা একটা আছে, সে বহু পুরানো আমেরিকার বার্মা, অর্থাৎ ওই ভারতের অংশ, আমাদের সিটের অংশ নিয়ে আর একটা আপনার খ্রিস্টান রাষ্ট্র করার প্ল্যান আছে। তো সুতরাং সেই সুযোগের আমরা তো দিব না। এই জন্য এই করিডোর, ইকোনমিক করিডোর নামে যেটা হচ্ছে, এটা তো দরকার। যখনই আসবে, আমরা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্ক ছিল চীনে, গভীর সম্পর্ক ছিল, হ্যাঁ। কিন্তু একটা ওই যে তারা এক চীন থিওরি, এটা বিএনপির ক্যাবিনেট থেকে এটাকে হাত দেওয়া হয়েছে, তারা খুব সেন্সিটিভ, ওই সময় থেকে সম্পর্ক নষ্ট হয়েছে। এই সম্পর্ক রিভিল করতেছে এখন তারেক রহমান, খুব সঠিকভাবে মুভ করতেছে, খুবই সঠিকভাবে মুভ করতেছে, কারণ এখন যে পরিস্থিতি আসছে। রাইট, এখানে একটি বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই। আপনি যেমন বললেন যে তিনি সঠিক পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু ঝুঁকির কথাটাও আপনি জানেন এবং আপনি সেখানে উল্লেখও করলেন কিছু বিষয়। সেই জায়গা থেকে আমি একটু শুনতে চাই যে আসলে ওনার নিরাপত্তাকে আপনি এখন বর্তমান যে নিরাপত্তা ওনার আছে সেটাকে আপনি কিভাবে দেখেন? না, আমি কিন্তু শোনেন, এখানে আমি বলছি যে যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি, ভারত তাদের মনোভূত হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের যে বিধি নিষেধ ছিল, দেখেন চীনে যাওয়ার সাথে সাথে কিন্তু ভিসা চালু করে দিছে। তার কাছে চাইছে কেউ? চায় নাই তো, ছেড়ে দিছে। অর্থাৎ চাপে তো পড়ছে। হয়তো হতে পারে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা মারছে তারা তারেক রহমানকে মেরে দিতে পারে। কারণ পরাশক্তি আপনি দেখেন, সেই ট্রাম্প আমেরিকা, আপনি দেখেন না, সাদ্দাম রে যে কারণে মারছে সে কারণ প্রমাণ হয় নাই। লিবিয়ার গাদ্দাফিকে তেলের জন্য মেরে ফেললো, কিন্তু মাদুরিকে ধরে নিয়ে গেছে বউ সহ বিচার করতেছে। এটা তো কি বলবে নাকি, এটা তো মানুষ না, ট্রাম্প তো মানুষ না। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমাদের বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না। দক্ষিণ এশিয়ার ভিতরে ভারতের সাথে কোনো দেশের সম্পর্ক নাই। মালদ্বীপ হচ্ছে সবচেয়ে ছোট দক্ষিণ এশিয়া, সেখান থেকে হাত গুটা আসছে। আমি নেপালে গেছি, নেপালে কাঠমান্ডুতে গেছি, কাঠমান্ডুতে একদম পুরোপুরি 100% হিন্দু দেশ। প্রত্যেকটা বাসার ভিতরে মন্দির আছে, হ্যাঁ, প্রত্যেকটা বাসার ভিতরে, হ্যাঁ। তো আপনার মূর্তি আছে, মন্দির আছে, উপাসনালয় আছে। সেখানে ওই যে অভ্যুত্থান হয়ে গেছে, এখন তো আর ভারতকে জিজ্ঞেস করতে হয় না। তো আমার বক্তব্য হচ্ছে, বিশ্বায়নের যুগে আমাদের সাথে যদি আমেরিকা বা আপনার যদি ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক না করে, আমরা চাই, কারণ 3 দিক ঘুরে আছে, আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, আমাদের ন্যায্য দাবি তারা মানুক, এটা আমরা চাই, আমরাও তাদের ন্যায্য পাওনা দিতে চাই। কিন্তু যদি মনে হয় যে লেন্দুক দর্জির মতো আর কেউ বানানোর চেষ্টা করব, বা 8টা কেন্দ্রশাসিত অঞ্চল বানাইছে, সেজন্য বাংলাদেশকেও সেই অঞ্চল বানাবো, সেটা তো হবে না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এত সহজ না তো। সুতরাং এক্ষেত্রেও হতে পারে যে জিয়াউর রহমান বলছেন না, অনেক প্রোগ্রেসিভ স্টেপ নিয়েছিল, নেওয়ার পরে তাকে
মেরে ফেললো, তো তারেক রহমানকে মেরে ফেলতে পারে। না, আমি এই জায়গাতে মারুফ কামাল খান সোহেল আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি তো বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন, তার সাথে দীর্ঘদিন আপনি কাজ করেছেন, সেই জায়গা থেকে আপনি জানেন যে তার যে দেশ নিয়ে তার যে চিন্তা ছিল এবং তার যে পদক্ষেপ ছিল, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা এম এ আজিজ বললেন। জিয়াউর রহমানের যে আদর্শ এবং বেগম জিয়ার যে আদর্শ, তাদের আদর্শের জন্য তারা সেটা আসলে প্রাণ দিয়ে, বেগম জিয়া জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেছেন। এখন তারেক রহমান তাদেরকে অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি ওনার কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে করে তিনি সেফলি কাজগুলো করতে পারেন এবং আসলে সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রক্ষা করতে পারেন? দেখুন, বিশ্ব তো বদলে যাচ্ছে, আগের জামানাটা আর নাই এবং পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে, সম্পর্কের সমীকরণও পাল্টাচ্ছে এবং এখন এই যে পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় নতুন যে বিশ্ব ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু এই সম্পর্কের সমীকরণগুলো অনেক বেশি জটিল হয়ে গেছে, অনেক বেশি কঠিন হয়ে গেছে এবং অনেক বেশি সন্তর্পণে পা ফেলবার বিষয় আছে। বাংলাদেশে তো বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এরা তো জাতীয়তাবাদী রাজনীতি করে। জাতীয়তাবাদী রাজনীতি মানে ওই যে তারেক রহমান স্লোগান দিয়েছেন, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো এটা হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতির সার কথা, মূল কথা। অর্থাৎ আমি আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের কল্যাণ, এগুলোকে অগ্রাধিকার দেব। আমি যে সম্পর্কটা নির্ণয় করব, যে সম্পর্কটা ঠিক করব, সেই সম্পর্কের মূল লক্ষ্য হবে, মূল উদ্দেশ্য হবে আমার জাতীয় স্বার্থকে রক্ষা করা এবং আমার দেশের মানুষের কল্যাণকে সুনিশ্চিত করা। এটাই হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতির মূল কথা, সার কথা। তো এখানে যেটা এখন এই যে সমীকরণ যে পাল্টে যাচ্ছে বা গেছে, সেটার নিরিখেই কিন্তু আমাদেরকে পদক্ষেপগুলো নিতে হবে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে আমাদের সেই পদক্ষেপগুলো নিতে হবে। আজকে কিন্তু আপনি যদি দেখেন তাহলে যে মানে চীনের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের একটা দ্বন্দ্ব কিন্তু আছে, অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে আছে, নানা দিক থেকে আছে। আবার কিন্তু তাদের মধ্যে কিন্তু মৈত্রীও আছে। এই যে চীন ছাড়া কিন্তু আমেরিকা চলতে পারবে না, যুক্তরাষ্ট্র। আপনি জানেন, আপনি নিজেও যুক্তরাষ্ট্রে ছিলেন, যুক্তরাষ্ট্রের বাজার এটা তো ধরেন চীনের পণ্যের নিয়ন্ত্রণে পুরোপুরি। রাতারাতি এই বাজার বদলে দেওয়া সম্ভব হবে না। তো সুতরাং যুক্তরাষ্ট্র কিন্তু চীনের উপর নির্ভরশীল, আবার চীনও কিন্তু অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এই যে পারস্পরিক যে নির্ভরশীলতা, এখানে ধরেন আমরা যখন আমাদের পলিসি নির্ধারণ করবো, আমরা ছোট দেশ হিসেবে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে, সেখানে কিন্তু এই বিরোধগুলো যেমন আমাদেরকে বিবেচনায় রাখতে হবে, আবার যেখানে ওভারল্যাপিং আছে তাদের ইন্টারেস্টের, চীন এবং আমেরিকার ইন্টারেস্টের কিন্তু ওভারল্যাপিংও আছে অনেকগুলো ক্ষেত্রে। যেমন আপনার ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন, ইন্ডিয়া কিন্তু একই সাথে কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে, আবার কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আছে। কেননা ওখানে কিন্তু রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যেমন দ্বন্দ্ব আছে, বিরোধ আছে স্বার্থে, আবার কিন্তু স্বার্থের সমীকরণ আছে, ওভারল্যাপিং আছে। এগুলো হচ্ছে খুবই বুদ্ধিবৃত্তিক ভাবে, খুবই ক্রিয়েটিভ ভাবে এগুলোকে আমাদের নির্ধারণ করতে হবে, ডিল করতে হবে খুব বুদ্ধিমত্তার সঙ্গে। আমি মনে করি এ পর্যন্ত গ্রহণ করেছেন তার যে যতগুলো পদক্ষেপ আমি যতটুকু দেখেছি, যেমন ধরুন আপনার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াতে গেছেন, রাশিয়ার সঙ্গে একটা কতগুলো বিষয় যেগুলো রাশিয়ার সঙ্গে আমাদের দরকার, সেটা কিন্তু তারা ডিল করবার চেষ্টা করেছেন সেখানে। আবার মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়াবার জন্য যা যা করা দরকার সেটা করছেন। যেমন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই তো বাংলাদেশ আজকে বিশ্বসভায় জাতিসংঘ পরিষদের সভাপতিত্ব পদ লাভ করেছে। আবার চায়নার সঙ্গে, মালয়েশিয়ার সঙ্গে এবং ভারতের সঙ্গেও তো আমরা বৈরিতা চাই না। মুশকিল হচ্ছে যে ভারত কতগুলো মানে সেই অনেক পুরনো মাইন্ডসেটের মধ্যে তারা বন্দী হয়ে আছে। এখানে যে আজকে সহযোগিতা বাড়াতে হবে, এখানে সমস্ত ক্ষেত্রে সহযোগিতা বা ওই যে যেটা এম এ আজিজ সাহেব একটু আগে বললেন, যে তারা তো মানে তার চারপাশের রাষ্ট্রগুলোকে সবাইকে বৈরী তৈরি করেছে। তারা বৈরী বেষ্টিত একটা রাষ্ট্র হয়ে আছে। তাদের রাষ্ট্র গায়ে গতরে তারা বড়, তাদের আয়তন অবয়বের দিক থেকে বড়, কিন্তু তাদের মন, তাদের মগজ এগুলো খুবই সংকীর্ণ। তাদের হৃদয় ব্যর্থতা থেকে তারা শিক্ষা কেন নিচ্ছে না? ব্যর্থতা থেকে তাদের শিক্ষা নিতে হবে। কেন যে আজকে যে জটিলতা তৈরি হয়েছে গোটা বিশ্ব ব্যবস্থায়, ভারত কিন্তু স্ট্রেট চলতে পারবে না, গায়ের জোর করে কিন্তু চলা যাবে না, কেউ চলতে পারবে না। আজকে বিকল্প তৈরি হয়ে গেছে। আজকে দেখেন এই যে এক সময় কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে দেখেছি পুরোপুরি ভারত নির্ভর, দক্ষিণ পূর্ব এশিয়াতে
পুরোপুরি তাদের পলিসি ভারত নির্ভর ছিল। আজকে কিন্তু তারা সাইড ট্র্যাক করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের প্রতি নির্ভরতা তাদের বাড়ছে। চীনের বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এই অঞ্চলে হচ্ছে পাকিস্তান। সেই চীনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধুর সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র আন্ডারস্ট্যান্ডিং করছে, কাজ করছে একত্রে নানা ক্ষেত্রে। তারপরে যে বিভিন্ন এই যে ইরানের সঙ্গে যে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। তো সুতরাং আমাদের দেখেন পাকিস্তান থেকে কিন্তু আমরা শিখতে পারি। সেটা হচ্ছে পাকিস্তান কি করেছে এখানে। পাকিস্তান কিন্তু চীনের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু এই অঞ্চলে, কিন্তু তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কিন্তু সম্পর্কের কোনো অবনতি ঘটেনি, বরং এটা উন্নতি ঘটছে। এবং ভারতের চাইতে কিন্তু বেশি এখন ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পাকিস্তান। তো সুতরাং আমরা চীনে গেলেই যে আমাদের সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে খারাপ হয়ে এটাই যাবে, আমরা কেন ধরে নিচ্ছি যে চীনে গেলেই সম্পর্কটা খারাপ হবে, এটা আমরা কেন অনুমান করছি? চলতি কথা আছে, কিন্তু আমরা তো এটা জানি যে যুক্তরাষ্ট্রের সাথেও বর্তমান সরকার কাজ করছে এবং এটা চুক্তি হয়েছে, সেই বিষয়টাও জানি। তবে এই চুক্তিটা হওয়ার পর ইন্টারেস্টিংলি আমরা তখন শুনলাম যে এমন একটি চুক্তি হয়েছে যে অন্য কোনো দেশের সাথে কোনো চুক্তি, কোনো বিশেষ করে সামরিক কোনো কিছু কিনতে গেলে তাদের অনুমতি লাগবে, এ ধরনের তথ্য সামনে এসেছে, বয়ান সামনে এসেছে। কিন্তু আমরা দেখলাম যে চীনের সাথে যে চুক্তিগুলো হলো, যে এমওইউ হলো, সেখানে কিন্তু সামরিক বিষয় নিয়ে, সামরিক কিছু আইটেমস নেওয়ার ব্যাপারে একটা চুক্তি হয়েছে। তার এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে কথাগুলো সামনে এসেছিল সেটা আসলে সম্পূর্ণ সত্যি না। তো এখানে আসলে সরকারের কি করা উচিত? সরকারকে আরো ট্রান্সপারেন্টলি ডিল করা উচিত কিনা, যাতে জনমানুষের কাছে? আমার তো মনে হয় ট্রান্সপারেন্টলি যতটা সম্ভব ট্রান্সপারেন্ট থাকা, সেটা তারা চেষ্টা করছে। আরো জাতীয় সংসদেও হয়তো এগুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে, বিরোধী দলের সঙ্গে কথা হচ্ছে। বিরোধী দল তো কোনো প্রশ্ন তোলে নেই, তারা কিন্তু ধন্যবাদ দিয়েছে। এই যে ধন্যবাদ দেওয়া, সর্বসম্মত সমস্ত দল মিলে কিন্তু এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে সংসদে। এটা কিন্তু একটা মস্ত বড় ব্যাপার। আমাদের যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে সবকিছুতেই সরকারের বিরোধিতা করতে হবে। এটা এই ট্র্যাডিশন, এই ব্যাড কালচারের মধ্যে আমরা দেখি। ফলে হয় কি, সরকারের বার্গেনিং পাওয়ার, এই যে জাতীয় স্বার্থ নিয়ে যে অন্য দেশের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে হোক বা যেখানে হোক বার্গেনিং পাওয়ার, এটা কিন্তু খর্ব হয়ে যায়, কমে যায়। সেদিক থেকে কিন্তু এটা ভালো হয়েছে যে নিশ্চয়ই সরকার, তারেক রহমান বিরোধী দলের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করেছেন। তারা না জানলে তো আর ধন্যবাদ দিতেন না। আলোচনা করেছেন, যা সর্বসম্মতভাবেই তিনি গিয়েছে এবং জাতীয় সম্মতি স্থাপিত হয়েছে। সুতরাং এটা তিনি অনেক বেশি বলশালী হয়েছেন, শক্তিশালী হয়েছেন, এবং এই শক্তির উপর, এই ভিত্তির উপর দাঁড়িয়ে তিনি অনেক বেশি বার্গেনিং পাওয়ার অর্জন করবেন এবং বার্গেন করতে পারবেন। এটা আমার নিজের ধারণা। ওকে, আমি এম এ আজিজ আপনার কাছে আসবো, আমার একটা বিরতিতে যেতে হবে, কিন্তু বিরতির পর ফিরে এসে আমি একটু কথা বলতে চাই যে প্রধানমন্ত্রীর এই সফরটা অত্যন্ত সফল এবং ফলপ্রসূ একটা সফর, প্রথম সফর বর্তমান বিএনপি সরকারের। সেই জায়গা থেকে তিনি আসবার পর, যেমনটি মারুফ কালাম খান সোহেল বললেন, যে সংসদে বিরোধী জোট এবং সরকারি দলের নেতারা সবাই একযোগে তাকে সাধুবাদ জানিয়েছেন, প্রশংসা করা হয়েছে তার বিভিন্ন পদক্ষেপকে এখানে। কিন্তু সংসদের বাইরে কি হচ্ছে? সংসদের বাইরে আমরা দেখছি যে সরকার ফেলে দেবার কথা বলা হচ্ছে। 3 দিনের মধ্যে ফেলে দিতে পারি আমরা, 16 দিনের মধ্যে ফেলে দিতে পারি। আপনার তারেক রহমান যে রিস্ক নিয়েছে এখন, এই ভূ রাজনীতির প্রেক্ষিতে যে রিস্ক নিয়েছে, জাতীয় ঐক্য দরকার, অবশ্যই দরকার। ধরেন সংসদে সবাই সমর্থন দিয়েছে, এটা একটা পজিটিভ, তার হাত শক্তিশালী হয়েছে। কিন্তু বাইরেও যে ঐক্য দরকার, এখানে দুইখান কথা আছে। আপনার বলেন, বিএনপি হচ্ছে মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, তার ভিতরে গুপ্ত জামাত অনেক। তারেক রহমানের এটা একটা চ্যালেঞ্জ যে এটাকে স্বাচ্ছা একটা জাতীয়তাবাদী দল করতে হবে, যেখানে সবাই আশ্রয় নিতে পারে। এখন বিরোধী দল হচ্ছে আপনার দক্ষিণপন্থী জামাত ইসলাম। জামাত ইসলামের পলিটিক্স কি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল সাবস্ক্রাইব করে? ওরা তো 5 দিন ডেট দেয়, এই করে সেই করে। তারা হাদিয়া আছে, তাদের রেপ আছে, তাদের ধর্ষণ আছে, বলৎকার আছে। এগুলো তো 12 রাকাত নামাজ পড়লেই গুনাহ মাফ হয়ে যায়। তো এইসব রাজনীতির সাথে বিএনপি মিটলে, একবার তো বহু বছর ছিল, বিএনপি তো খেতাব পেয়ে গেছে যে মুক্তিযুদ্ধ বিরোধী দল, মুক্তিযুদ্ধের দল হয়ে কয় বিরোধী দল। এখন এরা তো মাঠে বাইরে গেলে এক কথা বলে, এখানে যে সংসদে সমর্থন দিছে তারা বুঝে ফেলছে যে ভূ রাজনীতি যে জামাত ইসলাম, তো সরকার যদি পরিবর্তন হয়ে যায় তার তো বিচার হবে না, এনসিপি আর তার জামাতের বিচার হবে না। তো বিচার হতে গেলে তো পয়সা খরচ লাগে, পাড়ায় মেরে ফেলবে, এগুলোকে পাড়ায় মেরে ফেলবে। বলে দিলাম আমি, যদি তারেক রহমান যদি না থাকতে পারে ক্ষমতায়, এরা নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে এই ভূখণ্ডের থেকে। আপনি মনে রাখেন। এই জন্যই এখন
আমার বক্তব্য হলো ওনারা মাইলেজ পেতে চায়। গতবার ইলেকশনে ওই প্রায় ক্ষমতায় গেছে গেছে একটা ভাব হয়েছে না, এবং এখনো কিন্তু আপনি দেখেন কিছু শাহজাহান খান থেকে শুরু করে সবাই কিন্তু এখনো ব্যস্ত দিতেছে কিন্তু। আবার ইসলামিক ব্যাংকে দেখেন কত টাকা তসরুপ করছে। এখন তো বলেন এসএলএম এর লোক বলে ওটার চেয়ারম্যান বানায় দিছে, বা এসএমএল এর লোক সরাই দিছে, আরেকজন দিছে, পরিষদ ভেঙে দিছে, তারপরেও তাদের না, তাদের হাতে দিতে হবে যাতে ওই যে মালখানার থেকে টাকা আনে নিতে পারে। ওই যে দেখেন তাফালিং একটা পার্টি আছে না, রাজশাহী বাড়ি, এতে তো কইছে যে আমার বউ সাক্ষাৎকার নিছে, তার জিজ্ঞেস করছে যে সে ইসলামিক ব্যাংক থেকে 2 কোটি কত লাখ টাকা হোম লোন নিছে, বললো হোম লোন নিছি, হোম লোন জামানত নাই, কয় না আমার ওয়াইফ একজন বিশেষজ্ঞ ডাক্তার, সেটা তো নিতেই পারে। বলেন তো এই জন্যেই আমি বলবো জামাতের সাথে ঐক্য বিএনপি হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং ঐক্য হবে না। এই ঐক্য হবে না, এখন আর সেই পরিস্থিতি নাই, কারণ জামাত ইসলাম সার্বজনীন দল নয়। আপনি তাদের দেখেন এনজিও টাইপের দল, যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে জামাত এবং জামাতের কর্মী ছাড়া কেউ চাকরি করে না। অর্থাৎ জামাত যদি ক্ষমতায় আসে, এই যে আমরা 3 জন বসে আছি, 3 জনের 5 পয়সার উপকারও নেই, অর্থাৎ আমাদের দল না। জামাত ক্ষমতা আসলে শুধু জামাতের কর্মীদের উপকার, আর কারণ না। জামাত এই জন্য ইয়ে আছে, মানে জনশ্রুতি আছে যে জামাত কোরবানিতে গরু কোরবানি দিলেও ওই গরিব লোক জামাতের খোঁজে, অন্যরা দেয় না। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই জামাতের সাথে এটাকে এই রিস্ক নিয়েই তাকে আগাইতে হবে। জামাতের সাথে ঐক্য করলে ঘুনে খায়া ফেলবে, এই বিএনপিকে দাঁড়াতেই দিবেন না। জামাত ধরে নিতে হবে, জামাত এখন শত্রু। হ্যাঁ, জামাতের সাথে কোনো ঐক্য করা যাবে না। পলিটিক্যালি গেছে, কারণ জামাত কখনো আওয়ামী লীগে যাইব, কখনো বিএনপি যাবো, গেছে তো সব জায়গায় যায় তো। কিন্তু আপনি নিজে একটু আগে বললেন যে যে ঝুঁকি প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন সেই জায়গাটা জাতীয় ঐক্য দরকার, আবার আপনি বলছেন ঐক্য করা যাবে না, তাহলে কি সরকার একলা পথে চলবে, মানে বিরোধী জোটের? আমার বক্তব্য হচ্ছে তাছাড়া তো উপায় নাই। কারণ হচ্ছে জামাত তো যে যদি দেখে যে বিএনপি বিপদে পড়ছে, তারেক রহমান বিপদে পড়ছে, ও তো পিস্টান দিবে, একটু প্রেডিক্ট করা যায় না। সুতরাং নিজে বলিয়ান হয়ে ফাইট করতে হবে। রিস্ক নিয়েছে উনি, জীবনে রিস্ক নিয়েছে এবং দেশের জন্য রিস্ক নিয়েছে। এই জন্য জাতি আপনার সব জামাতের সমর্থক এবং জামাত বাদ দিয়ে সব জাতি ঐক্যবদ্ধ হওয়া উচিত। তার পক্ষে, তারেক রহমানের পক্ষে পুরা জাতি ঐক্যবদ্ধ হয়। জামাত কয়জন বলেন? এবারে না তাফালিং করে টাকা পয়সা দিয়ে ইসলামিক ব্যাংকের টাকা পয়সা নিয়ে কিছু ভোট পাইছে, 8 দিন শেষ। আর ভোটে যাইতে এখন জামাত চিনে হালাইছে, মানুষ ইতিমধ্যে চিনে ফেলছে, আর কাজ হবে না। আচ্ছা, আর কাজ ঠিক আছে। আমি মারুফ কামাল খান সোহেল, বেশ অনেকগুলো প্রসঙ্গ চলে এসেছে। একটি তো লাস্ট কথা দিয়ে শুরু করি যে মানুষ জামাতকে চিনে ফেলেছে, আর কাজ হবে না। আপনি কি একমত কিনা? আমি একমত। মোট কথা হচ্ছে কি, জামাত তো উনি আগে বলেছেন, জামাত তো একটা ক্যাডার ভিত্তিক পার্টি, একটা মনোলিথিক পার্টি। বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক বিশ্বাস, তার যে এটার সঙ্গে জামাতের সঙ্গে যায় না, এটা আমি মনে করি। বাংলাদেশের মানুষ কোনো ধর্মীয় হোক, অন্য কোনো দিক থেকে যে কোনো দার্শনিক বা আদর্শিক উগ্রবাদিতাকে, চরমপন্থাকে কিন্তু এদেশের মানুষ সমর্থন করে। ধর্মের ব্যাপারেও এদেশের মানুষ সাংঘাতিক ধর্মভীরু এদেশের মানুষ, আবার একইভাবে কিন্তু সে ধর্মান্ধতার বিরোধী আমাদের দেশের মানুষ। তো সুতরাং এই যে ধর্মভিত্তিক যে রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি খুব বেশি দূর আগাতে পারবে, খুব বেশি শেকড় তার অনেক গভীরে যাবে, এটা আমি মনে করি না। কিন্তু জাতীয় ঐক্যের প্রশ্নে যে ব্যাপারটা আসছে, আমি এখানে একটা কথা খুব স্পষ্ট, আপনি জানেন যে জামাতের ব্যাপারে তো আমার একটা সুনির্দিষ্ট মনোভঙ্গি আছে, দৃষ্টিভঙ্গি আছে। আওয়ামী লীগের ব্যাপারে আমার একটা সুনির্দিষ্ট মনোভঙ্গি, দৃষ্টিভঙ্গি আছে। আর এখানে তো মূলত 3টা পার্টি এখন এক্সিস্ট করছে। বামপন্থীরা তো একটু দুর্বল হয়ে গেছে। আওয়ামী লীগ, তারা এখন নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের সমর্থক সংখ্যা একেবারে কম না আছে আমাদের সমাজে। বিএনপি, এটা মূলধারা রাজনৈতিক দল, আর এদিকে ডান দিকে জামাতে ইসলামী বা আরো কিছু ইসলামিক দল আছে। তারেক রহমান যে কথাটা বলেছেন সেটা হচ্ছে জাতীয় ঐক্যের কথা, কিন্তু দলীয় ঐক্যের কথা বলেন নাই। তারেক রহমান যে কথাটা বলেছেন কিন্তু রাজনৈতিক ঐক্যের কথা বলেন। জাতীয় ঐক্যটা কিন্তু অনেক বড়, আরেকটা বড় ক্যানভাসে আমাদেরকে দেখতে হবে এবং জাতীয় স্বার্থে। এটা যারা জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়াবে না,
যারা জাতীয় সেটা যে দলই করুক, বিএনপির লোকও যদি জাতীয় স্বার্থের পক্ষে না দাঁড়ায় তাহলে তো তাকে বাদ দিতে হবে। আওয়ামী লীগের লোক যদি জাতীয় স্বার্থের পক্ষে না দাঁড়ায় তাকে বাদ দিতে হবে। জামাত ইসলামীর লোক বা অন্য দল, যে কোনো দলের লোক হোক, জাতীয় স্বার্থের প্রশ্নে একটা বৃহত্তর ঐক্যমত, আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, এটা দলীয় ঐক্য না, জোট করা না, যে এই দলের সঙ্গে এই দলের, যেটা বিএনপি একসময় করেছিল, জামাতে ইসলামী একসময় বিএনপির সঙ্গে এসেছিল, একটা দলীয় জোট হয়েছিল, সেই জোটের কথা এখন নাই। এটা তার চাইতে অনেক বৃহত্তর আবেদন নিয়ে তারা যখন আহ্বান জানিয়েছেন, সেটা হলো বৃহত্তর জাতীয় ঐক্য, এটা কোনো দলীয় না। রাজনীতিতে তো ভিন্ন মত থাকবে, দল থাকবে, নানা, তো বিএনপি তো বহুমতের রাজনীতিতে বিশ্বাস করে, বহু দলের রাজনীতিতে বিশ্বাস করে। জামাতের দর্শনকে আমি গ্রহণ করব? বিএনপি কি জামাতের দর্শনকে গ্রহণ করবে? বিএনপি কি জামাতের যে সাংগঠনিক স্ট্রাকচার এটা সে গ্রহণ করবে? বিএনপি কি জামাতের রাজনীতিকে কখনো গ্রহণ করবে? বিএনপি বিএনপির রাজনীতি করবে। জামাতে ইসলামী কোনোদিনই বিএনপির রাজনীতি ছিল না এবং আসবে না। যখন জোটে ছিল তারা কি বিএনপির রাজনীতিকে গ্রহণ করেছিল? কখনোই করেনি। তারা বরং চেষ্টা করেছে যে তিনি বললেন বিএনপির লোকদেরকে তারা মতাদর্শগত হয়ে তাদের দিকে নেওয়া যায় কিনা সেটা, এবং এখানে কত লোক কোথায় কোথায় ইনফিলট্রেট করা যায় সেটা, এটা তাদের রাজনীতি, সেটা তারা চেষ্টা করেছে। সুতরাং রাজনৈতিক দিক থেকে বিএনপি এবং জামাত কখনো এক হবে না। তাদের যে সীমানা, তাদের যে ডিমার্কেশন লাইন, এটা থাকবে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি এক হবে না, জামাত ইসলামীর সঙ্গে এক হবে না। আমাদের কিন্তু আমাদের এর মধ্যেও, এই বিভেদ সত্ত্বেও, এই ভিন্ন মত সত্ত্বেও, বৈচিত্র্যের মধ্যে ঐক্য গঠন করতে হবে হচ্ছে জাতীয় ইস্যুগুলোতে। সব ব্যাপারে তো ঐক্য হবে না, আমরা তো বাকশাল করব না যে সবাই একমত হয়ে যাবে, সব আর কোনো দল থাকবে না, মত থাকবে না, আমরা বাকশাল করবো না। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য শুধু জাতীয় স্বার্থের প্রশ্নে, যে ইস্যুতে যারা জাতীয় স্বার্থে ঐক্য করবে না, বুঝতে হবে যে তারা জাতীয় স্বার্থ বিরোধী শক্তি। সুতরাং জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারেক রহমান দিয়েছেন, সেটা জামাত ইসলামী হোক, ইভেন আওয়ামী লীগও, তাদেরও কিন্তু দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যের কাফেলায় সামিল হওয়া দরকার, উচিত। তাহলে আমরা এগোতে পারবো। আর না হলে আমরা যদি বিভেদ, ঘৃণা, বিদ্বেষের যে জাতীয় ঐক্যকে যদি আমরা বিনষ্ট করি, জাতীয় ঐক্যের ফেব্রিককে যদি আমরা নষ্ট করি, তাহলে কিন্তু ভিন দেশের যে আগ্রাসন, এই আগ্রাসনের শিকার আমরা হয়ে যাব। সুতরাং জাতীয় স্বার্থেই আমাদের যে সমস্ত চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক থেকে আরম্ভ করে সাংস্কৃতিক দিক থেকে সমস্ত চ্যালেঞ্জগুলো আমাদেরকে জাতীয় ঐক্যের একটা পয়েন্টে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সেগুলো মোকাবেলা করতে হবে। একটি বিষয় একটু আমি আপনার কাছে শুনতে চাই, সেটা হচ্ছে অনেকেই মন্তব্য করেন যে জামাত ইসলামী বিএনপির সাথে এতদিন ছিল, একসময় তো দেশ পরিচালনা করেছে, তাহলে এখন কেন, বিশেষ করে পতিত আওয়ামী লীগের অনেকেই বলে এখন কেন তাহলে দুই দলের মধ্যে এটা তো পরিষ্কার, এটা নিয়ে কোনো ইয়ে নাই। এটা বিএনপি কিন্তু বারবার একটা কথা বলেছে যে জামাত ইসলামীর সঙ্গে যখন প্রথমে ছিল কিন্তু আন্দোলনের মিতালি, আন্দোলনের মৈত্রী, অর্থাৎ মানে ফ্যাসিবাদ বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সবাই মিলে একসাথে লড়াই করবে, এটা একটা জোট হয়েছিল। পরে তারা একটা আন্দোলনের ঐক্যের মধ্যে তারা বলেছিল যে আমরা একসাথে নির্বাচন এবং সরকার গঠন করব। নির্বাচন সরকার গঠন করেছিল এবং সেখানে কতগুলো কমন ইয়ে তারা নির্ধারণ করেছিল যে এই বিষয়গুলো আমরা একসঙ্গে কাজ করব। জামাতকে এর বিনিময়ে 2টা মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, আপনারা জানেন, সকলেই জানেন। তো সেখানে জামাতে ইসলামী কিন্তু এই যে বিএনপির যে সদিচ্ছা, সে সদিচ্ছাকে তারা, তাদের পার্টির যে সমস্ত কালচার, তারা তো ঐতিহাসিক ভুল করেই বারবার। জামাতের একটা বড় ব্লান্ডার হচ্ছে তারা ওই ইতিহাসের সমস্ত ক্রান্তি লগ্নে কিন্তু শুধু ভুল ডিসিশন নিয়েছে। তো সুতরাং তারা এখানেও নিয়েছে। বিএনপির সঙ্গে থেকে তারা কিন্তু যে 2টা বা 3টা মন্ত্রণালয় ছিল, সেই 2টা-3টা মন্ত্রণালয় বিএনপিকেই ঢুকতে দেয়নি তারা সেখানে, কোনো ক্ষেত্রে না, কোনো দিক থেকে না। সমস্ত সুযোগ সুবিধা, ওই আজিজ সাহেব একটু আগে বললেন যে ওইটা যদি ফকিরকে ভিক্ষা দেয়, ওই ফকিরটা জামাতের কিনা ওটা দেখে তারপরে ভিক্ষা দেয়, এরকম তাদের ক্যারেক্টারটাই এরকম। তো সেটা তারা করেছে। এবং আপনি দেখবেন যে যখন এই যে বিএনপির বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র হলো, বিএনপি ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, বেগম জিয়ার উপর অত্যাচার হলো, জিয়া পরিবারের উপর অত্যাচার হলো, তার সন্তানদের, তার 2 ছেলেকে কারারুদ্ধ করা হলো, বেগম জিয়াকে বন্দী করা হলো, এবং বিএনপিকে ধ্বংস করবার জন্য, বিএনপি ভাঙার জন্য ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে উদ্যোগ নেওয়া হলো, ওই সময় কিন্তু জামাতে ইসলামী কিন্তু এই যে 111 এর যে অনৈতিক পরিবর্তন, এটা কিন্তু সমর্থন করেছিল। কারণ আমি ওই সময় খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি, আমি দেখেছি তাদেরকে কিন্তু আবার এই যে এর বিরুদ্ধে নিয়ে আসতে কিন্তু অনেক বেগ পেতে হয়েছিল। তার কিন্তু আপনি 5 বছর একটা সরকারের মধ্যে থাকলেন, কিন্তু 5 বছরের পরে সরকার যখন দুর্দিন দেখলেন, তখন কিন্তু আপনি বিরুদ্ধে চলে গেলেন।
এবং তারপরে আবার যখন ওই 111 ফেল করলো, তারা আবার বিএনপির দিকে টার্ন করলো, বিএনপিকে ডিকটেট করবার চেষ্টা করলো। আমি কতগুলো ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী আছি, যেমন নির্বাচনে যাওয়ার ব্যাপারে ওই যে আমি এই প্রসঙ্গটি আমি জানতে চাইছিলাম যে নির্বাচন 111 এর পরে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে বেগম জিয়াকে প্রভাবিত রিজার্ভেশন ছিল, তিনি যেতে চান নাই। কতগুলো বাস্তবতা তাকে নির্বাচনে যেতে খানিকটা বাধ্য করেছিল আমি বলবো। সেই বাধ্যবাধকতার অন্যতম স্রষ্টা কিন্তু জামাতে ইসলামী। তারা কিন্তু বলল যে শেষ পর্যন্ত তারা বললেন যে আমরা মজলিসের শুরাতে ডিসিশন হয়ে গেছে, আপনারা না গেলেও আমরা ইলেকশনে চলে যাব। জামাতে ইসলামীর তৎকালীন যে সেক্রেটারি জেনারেল ছিলেন, এটা আমার সামনে আলোচনা হয়েছে, তিনি এক ধরনের একটা হুমকির মতো বললেন যে না, আপনারা গেলে যান, না গেলে না যান, আমাদেরকে ইলেকশনে যেতে হবে, কারণ আমাদের মজলিসের শুরার সদস্য সিদ্ধান্ত হয়ে গেছে। না হলে আমাদের অ্যানালিসিস হচ্ছে আমরা ইলেকশনে না গেলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। তারা ইলেকশনে গেছেন এবং তারপরেও আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। সুতরাং তাদের সমস্ত অ্যানালিসিস 3 সিট পেয়েছে, তাদের সমস্ত অ্যানালিসিসই যে ভুল এটা প্রমাণ করেছে সময়। আমার একটি প্রশ্ন যে এখানে বিএনপি তো অনেক বড় দল, জামাত থেকে প্রভাবিত করেছে সত্যি, কিন্তু বিএনপি কেন ওই ডিসিশনটা বিএনপি অ্যানালিসিস দিয়ে নিতে পারলো না, সঠিক সিদ্ধান্তটা তখন নিতে পারেনি? না, আমি বলেছি শুধু জামাতের কারণে বিএনপি গিয়েছে সেটা না, অনেকগুলো কারণ আমি বলেছি। কিছু বাধ্যবাধকতার সৃষ্টি হয়েছিল, তার মধ্যে জামাতের ভূমিকাটাও খুব খারাপ ভূমিকা ছিল। বাধ্যবাধকতা অনেকগুলো, যেমন বেগম তখন কিন্তু দেশে গণতন্ত্র ছিল না, রাজনীতিকে বিরাজনীতিকীকরণের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন বেগম জিয়া মনে করেছিলেন যে একটা ইলেকশন হলে অন্তত এরা যাক, এই যে যারা বিরাজনীতিকরণ করতে চাচ্ছে, যারা বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করে ফেলছে, এই শাসকরা, এই বেআইনি শাসকরা চলে যায়, একটা যেভাবেই হোক একটা ইলেকটেড সরকার আসুক। এবং দুইটা দল তখন বড় দুইটা দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। বেগম জিয়ার ধারণা ছিল যে দুই দলই তো নির্যাতিত হয়েছে কম বেশি, সুতরাং তাদের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশন থাকবে, একটা সুষ্ঠু ইলেকশন হবে, এটা তিনি আশা করেছিলেন, কিন্তু সেটা হয় নাই। আমি আসবো আবার আপনার কাছে। এই বিষয়টা একটু বোঝা দরকার, যেটা আপনি বলছেন যে তখন আসলে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী সেজেই এই পরামর্শগুলো দেয়া হয়েছে বা প্রতীয়মান হয়েছে তারা বিএনপির ভালো চায়, সেভাবে পরামর্শ দেওয়া হয়েছে। এখন যখন বলা হচ্ছে যে অনেকেই আসলে বিএনপির ভেতরে সুপ্ত অবস্থায় রয়ে গেছে, এমনকি প্রধানমন্ত্রীর, আমরা এমনটাও শুনতে পাই প্রধানমন্ত্রীর অনেক কাছের 2-1 জনের সম্পর্কেও এরকম শোনা যায় যে তাদের সাথে জামাতের খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে সেই জায়গা থেকে, এবং তারা অনেক বেশি বিএনপির শুভাকাঙ্ক্ষী সাজার বা বিএনপি নেতা হবার একটা তাদের মধ্যে যে প্রচেষ্টা আছে, এরকম অভিযোগ আছে, যেটা এম এ আজিজ বললেন। আমি একটু শুনি আপনার কাছে, তারপর এম এ আজিজের কাছে যাই যে এই জায়গাতে আসলে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের করণীয় কি, তিনি কি করে বুঝবেন এই বিষয়টা যে আসলে কি? এটা খুব সিম্পল ব্যাপার হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক দল, সাংগঠনিক স্ট্রাকচার, সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সর্ট আউট করতে হবে। সব দলে এক সময় আপনি দেখেন কমিউনিস্টদের এই একটা প্রবণতা ছিল, কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল, কমিউনিস্ট পার্টি বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে ইনফিলট্রেট করে তারা কাজ করতো, যেমন আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ন্যাপের ভিতরে ঢুকেছে, বিভিন্ন দলের মধ্যে তারা ঢুকে কাজ করেছে। পরবর্তীকালে তো ধরেন কমিউনিস্ট পার্টির একটা বড় অংশ বিএনপির সঙ্গে চলে আসে, তার বিএনপি গঠনেই তারা নিয়ামক ভূমিকা পালন করেছে সেটাই। তো পরবর্তীতে জামাতও কিন্তু একই ধরনের কমিউনিস্ট পার্টির মতো একটা রেজিমেন্টেড পার্টি, তো তাদের এই ধরনের কৌশল সবসময় থাকে। দেখেন বিএনপির সঙ্গে তারা 5 বছর ছিল একটানা সরকারের মধ্যে ছিল, তার আগে থেকেও অনেক দিন ছিল। সুতরাং তাদের যে ক্যারেক্টার, তাতে কিন্তু এখানে অনেক লোক তারা তৈরি করে ফেলতে পারে যে তুমি জামাতের আদর্শে বিশ্বাসী হয়েছো কিন্তু তুমি বিএনপিতেই থাকো, বিএনপিতে থেকে বিএনপির পলিসিকে তুমি মিসগাইড করবার চেষ্টা করো, আমাদের পক্ষে টানবার চেষ্টা করো, এটা তারা করতে পারে। আপনি দেখেন তাদের সঙ্গে চরম বৈরী সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের মধ্যে তারা কি পরিমাণ ইনফিলট্রেট করেছিল সেটা তো আমরা দেখেছি, এটা তো প্রমাণ হয়েছে আওয়ামী লীগের পতনের পরে। তাও সবগুলো আমরা উদ্ঘাটিত হয়েছে কিনা তাও জানি না, এখনো আওয়ামী লীগের মধ্যে হয়তো তাদের লোক থেকে যেতে পারে, আছে হয়তো, আমরা জানি না। তো সুতরাং বিএনপির মধ্যে ঢুকবে থাকবে সেটা তো স্বাভাবিক, অনেকেই ঢুকেছে, অনেকেই আছে, অনেকেই মগজ ধোলাই হয়েছে হয়তোবা, কিন্তু এটাকে আপনার সর্ট আউট করতে হবে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রক্রিয়াতে। আপনার বিএনপিতে অনেক আমি বিএনপিরই সমালোচনা করছি, মতাদর্শগত সংগ্রাম, একটা মতাদর্শগত সংগ্রাম কিন্তু একটি রাজনৈতিক দলের জন্য অপরিহার্য। তার যে পলিটিক্যাল আদর্শ, তার যে লিটারেচার, এগুলো কিন্তু চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, তার কর্মীদেরকে কিন্তু এই ইয়েতে তার দলীয় আদর্শের রঙে কিন্তু রঞ্জিত করতে হবে। কেননা
খালি একটা দল করলাম, স্লোগান দিলাম, জিন্দাবাদ মুর্দাবাদ দিলাম, এর মধ্যে দিয়ে কিন্তু হবে না। একটা রাজনৈতিক দলের কর্মীদেরকে, নেতাদেরকে, তাদেরকে যদি তার রাজনৈতিক মতাদর্শে প্রশিক্ষিত করা হয়, তাহলে কিন্তু এটা কম হবে, ইনফিলট্রেশন কমবে। আর হচ্ছে সাংগঠনিক কতগুলো স্ট্রাকচার, সাংগঠনিক কতগুলো প্রসেস আছে। আজিজ সাহেব রাজনীতি করে এসেছেন, উনি জানেন যে সংগঠনে যদি ইনফিলট্রেট করে, এই ইনফিলট্রেশন একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু ধরা পড়ে। এটা কারণ এই ধরা পড়বে, এবং এটা গণতন্ত্র যদি থাকে, দলে যদি আপনি গণতন্ত্র আনেন, তাহলে কিন্তু এটা ইজিয়ার হবে। ইজিয়ার হবে মানে কর্মীরা কিন্তু চেনে যে কে কি। তা আপনি যখন কর্মীরা যখন নির্বাচিত করবে, তখন কিন্তু এটা ধরা পড়বে। আর এটা যদি আপনি উপরে থেকে কেউ কোনো প্রভাব প্রতিপত্তি দিয়ে নেতা আরোপিত করেন, চাপায় দেন, তখন কিন্তু এগুলো সুযোগ বেড়ে যায়। তো সুতরাং রাজনৈতিক এবং সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে নজির আছে, যেভাবে বাছাই করা হয়, শর্ট আউট করা হয়, এখন সেভাবেই করতে হবে, সেভাবে করতে হবে। আমি এম এ আজিজ আপনার কাছে আসি, কয়েকটি বিষয় একটু শুনতে চাই আপনার কাছ থেকে। একটি তো হচ্ছে, প্রথমে আমরা বাজেট নিয়ে যে কথা বলছিলাম, একটু ফিরে আসি ওখানে। ব্যাংক রেজুলেশন আইনটা বাতিল হয়েছে, সেই জায়গাটা আপনার কাছে শুনতে চাই। এটা কি আপনার কাছে মনে হয় যে সমালোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত বাতিল করা হলো কিনা, কেনই বা এইটা মানে গ্রহণ করা হলো, এবং তারপর আবার কেন বাতিল হলো, সেই বিষয়টা আপনার মন্তব্য শুনতে চাই। না, ব্যাংক রেজুলেশন আপনার ইসলামিক ব্যাংকের যখন মালিকানা নিয়ে প্রশ্ন, ওখানে চেয়ারম্যান নিয়োগ প্রশ্ন, তখন ওইটাকে বলা হলো যে ব্যাংক রেজুলেশন এইটা দিছে যে মালিকানা যার যার শেয়ার অনুযায়ী ফেরত দেওয়া হবে। এই জন্য এসালাম আসে নাই, কিন্তু এসালামের বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে দেওয়া হলো, তাকে ব্র্যান্ডেড করা হলো সে এসালামের লোক। হ্যাঁ, তারপরে তাকে বাদ সরায় দিয়ে আরেকটা ডেপুটি গভর্নরকে দেওয়া হলো। এরপরে এখন পর্ষদই ভেঙে দিছে, নতুন পর্ষদ দেওয়া হবে। তো একটা ব্যাংক সরকারি অনুদানে চলে, সরকারি স্বায়ত্তশাসিত ব্যাংক, সেটা কি কোনো পার্টি ডিক্টেট করবে? এখন কি এটা জামাতের হাতে তুলে দিতে হবে নাকি? তো এখন পর্ষদ তো কাজ করে, যেটা ব্যাংক ইয়ে করছিল সেটা তো কাজ করতেছে না, কাজ করতেছে না, সুতরাং বাতিল করে দিয়েছে। সমস্যা কি? এখন এই ইসলামিক ব্যাংক থেকে নামে বেনামে যে এই যে টাকা পয়সা লুট করা হয়েছে, নেওয়া হয়েছে, এটার হিসাব সরকারকে করতে হবে, করতে হবে। সালাউদ্দিন আহমেদ সংসদই তো বলছে কোন খাতে কত টাকা নিছে, কিভাবে গেছে, এটা হিসাব করবে। কারণ এখন তো পর্ষদ নাই, নতুন পর্ষদ গঠন করবে, বাংলাদেশ ব্যাংক করবে। এটা কি বিএনপি কে জিজ্ঞেস করে করবে, জামাতকে জিজ্ঞেস করে করবে? করবে না, দরকার নাই। যে রুলস যেটা করছিল সেটা দরকার নাই। এই জন্য আমি বলবো যে এখন ইসলামিক ব্যাংকে যে এই যে মালিকানা নিয়ে, মালিকানা জামাত নিজেই বলে আমাদের কোনো মালিকানা নাই, অথচ তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। এই জায়গায় প্রশ্ন নিয়মিত, ওখানে একটা ফান্ড আছে, ফান্ড থেকে সমান দেয়। আমি ঢাকায় আমি একটা সমবায়ের মালিক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। 300 সাংবাদিক ওটার মেম্বার, তার ভিতরে যখন টাকা চাওয়া হলো একবারে 2,40,000 টাকা প্রত্যেকটা জামাত সমর্থক ইসলামী ব্যাংকের চেক এনে জমা দিছে। বলেন, এটা হলো। সুতরাং এটা তখন তো ওইভাবে দেখি নাই, এখন তো সালাউদ্দিন সাহেবের বক্তব্য শোনার পরে তো বুঝতেছি যে ওটা তো একটা রীতিমতো ভাবে একটা নানান রকম ভাবে বেনিফিট দেওয়ার জন্য ইয়ে ছিল। এটা তদন্ত করুক, কে কত টাকা নিয়েছে, এটা তদন্ত করুক। সুতরাং এখন পর্ষদ ভেঙে দিয়েছে, ভালো করছে, আমি খুশি হয়েছি। ব্যাংকের মতো চলতে দিতে হবে, ব্যাংকের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। যদি কিছু বলার থাকে বাংলাদেশ ব্যাংককে সরকার বলতে পারে, ব্যাংক সবগুলো ব্যাংককে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। সেখানে সেই প্রসেস তো চলছে, সেটা ওপেন হয়ে যায়। আচ্ছা, সংসদে অধিবেশন নিয়ে একটু কথা বলতে চাই। আমরা অধিবেশন একটা জিনিস দেখলাম যে একটু ওয়াকআউটটা বোধহয় একটু বেশি হচ্ছে বলে অনেকে বলেন। গতকালের একটা বিষয় দেখলাম যে সেখানে একজন সংসদ সদস্য একটু বক্তৃতা দিতে চাইলেন, তিনি তারপর বলেন বিবৃতিটা, ডেপুটি স্পিকার বলেন বিবৃতিটা হোক, তারপর আপনারা এত অধৈর্য হয়ে যান, এবং সেক্ষেত্রে তিনি বিরোধী দলের সংসদ সদস্যকে বলতে আমরা শুনলাম যে ওয়াকআউট করলাম। তো আপনার কাছে কি মনে হয় যে ওয়াকআউটটা সংসদের একটু বেশি নিয়মিত সংস্কৃতি পরিণত হয়ে যাচ্ছে কিনা? এই সংসদে অধিকাংশই নতুন, ওয়াকআউট ঘন ঘন করে, সে ভাবে যে এটা আমি দৃষ্টি আকর্ষণ হলো। ওয়াকআউট করলে জেনুইন গ্রাউন্ড লাগে, যে জেনুইন, যেটা সংসদটা তো জাতির দেশের স্বার্থে, তাই না, ব্যক্তির স্বার্থে না। এখন বিরোধী দলের ওয়াকআউট করার সুযোগ আছে, আপনার বাইরে মিছিল আন্দোলনও করতে পারে,
কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটায় তখন তো আইন করছেন না, যে ডক্টর ইউনূস অধ্যাদেশ জারি করছে আওয়ামী লীগের এক্সিকিউটিভ অর্ডারে, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই সাথে বলছে ওটাকে বহাল রেখে আপনার সন্ত্রাস বিরোধী আইন করছে। এখন যান, বাইরে যান, তাফালিং করেন, ডেট দেন, 1 দিন 5 দিন 7 দিন ডেট দেয়, তাফালিং করেন না। 2/3 মেজরিটি আছে, আপনারা জিগাইব নাকি? এটারে আপনি ব্যান করে দিলে জামাতকে অনেকেই সমর্থন করবে, কারণ এই ধরনের একটা আন্ধা দল দরকার নেই এদেশে। আমরা সেকুলার রাজনীতি করি, এই দেশে সবাই বাস করবে, আমরা কোনো আন্ধা দল দেশে চাই না। আপনি বলেন তো গুপ্ত রাজনীতি করে, যারা গুপ্ত রাজনীতি করে, আপনার এই যে ডাকসু যে হলো, আপনি জানছিলেন যে আপনার ডাকসুর ভিপি ছাত্রলীগ করে, জামাত ইসলাম করে, এটা জানছিলেন? শিবির করে? পরে জানলেন। তো এখন যদি গুপ্ত রাজনীতি অ্যালাউ করেন, গণতন্ত্রের যুগে, গণতান্ত্রিক দেশে আমরা যাত্রা করতে চাই, কারণ অভ্যুত্থানে কিন্তু শেষে ছিল ফেসিবাদের বিলোপ চাই। ফেসিবাদের বিলোপে এখনই মানবিক বাংলাদেশ না পাই, গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এই 3টে জিনিস অ্যাচিভ করতে হলে তো গুপ্ত রাজনীতি চলবে না। গুপ্ত রাজনীতি করলে তাহলে আনসারুল্লাহ বাংলা টিম আছে, জেএমবি আছে, হ্যাঁ, তারপরে ওই যে ইয়েতে নাথান বম, সে একটা হিল ট্যাক্সের একটা অঞ্চলের স্বাধীনতা চায়, শুনি যে সে মেজোরামে আছে, বৌনি আছে, তো ওখানেও দেন, রাজনীতি করতে দেন, সব সন্ত্রাসী দল খুলে দেন, তো ওরা তো এসে ওদের ঘাড়ে চাপবে। সুতরাং এইটা তো হয় না। গণতন্ত্রে বিশ্বাস করলে রাজনীতি ওপেনলি। এখন আপনি বা আমরা অনেকেই যখন এ বিষয়ে কথা বলি, তখন আমরা বিশ্লেষকদের বলতে শুনি যে যে গুপ্ত রাজনীতি যে খারাপ দিক, এবং গুপ্ত রাজনীতি যে চলছে বা চলেছে দীর্ঘদিন, তো এটা বন্ধের জন্য সরকার কি করতে পারে? সরকারের তো কিছু করার নেই এখানে। নিজের পরিচয় লুকিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, দলের করার আছে। সরকারি দল তো গুপ্ত জামাত চেনে, ওর ভিতরে চেনে না। গুপ্ত জামাত চিনবে কেমনে? যার আওয়ামী লীগের সাথে ঢলঢলি বেশি আছে, কার্পণ্য করে না, বেশি বেশি বিএনপি করে, বেশি বেশি। একটা নাটক দেখছেন না, কম কম কও, কম কও, কম কও, বেশি কয়ে ভেজাল লাগাই দেয়। তো বেশি বেশি যে কয়, সে বুঝবেন যে আপনার গুপ্ত। এছাড়া তার আচরণ পাবেন। যেমন উদাহরণ দেই, আপনি বলেন তো দেখি, তারেক রহমান আপনার ইয়েতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিল, এখানে নজরুল এসেছিল, কে বলে দিল? তার মুখে তুলে দিল। উনি ফেরেশতা না, ওনারও ভুল হতে পারে, কিন্তু এইটা কে তুলে দিল? তারা বার করলো না কেন? হে গুপ্ত জামাত, সে গুপ্ত জামাত, নাহলে অদক্ষ কি বলেন? তারপরে ভাষা নিয়ে ধানের শীষ দিয়ে। আচ্ছা, আমি এই বিষয়টা একটু মারুফ কামাল খান সোহেল, আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে বক্তৃতার ভেতরে এরকম যে তথ্য, যেটা ভুল তথ্য এসেছে, তো এই জায়গাটায় আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে এটা কিভাবে আসলে ঘটতে পারে, মানে কি যারা টিমে কাজ করছে তাদেরই কি করণীয় যাতে আর এরকম তথ্য না, এটা তাদেরকে সতর্ক হতে হবে। আমি জানি না যে এই যে ভুলগুলো হয়েছে, প্রধানমন্ত্রীর উচ্চারণে কিছু কিছু ভুল হয়েছে, তথ্যগত কিছু ভুল হয়েছে, তো সেটা তিনি এক্সটেম্পোর বক্তৃতায় অনেক সময় হয়ে যায়, অনেক সময় লিখিত টেক্সটের ক্ষেত্রে হয়ে যায়। এটা কি ঘটেছে আমি ঠিক জানি না, যেটা কোনো লিখিত টেক্সট ছিল কিনা, বা উনি এক্সটেম্পোর বলতে গিয়ে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, ভুল হয়ে যায়। অনেক সময় স্লিপ অফ টাং একটা ইয়ার মানুষ ভুল বলতে পারে, সেটা হতেই যেতে পারে। কিন্তু এখন এটা প্রধানমন্ত্রী সবচেয়ে ভালো জানেন, প্রধানমন্ত্রী সবচেয়ে ভালো জানেন সবগুলো ভুল কি। আজিজ সাহেব যে সন্দেহের কথা বলছেন, সেই সন্দেহটা তো স্বাভাবিকভাবেই অনেকেই করবে। যদি প্রধানমন্ত্রী এক্সটেম্পোর উনি বলতে গিয়ে ভুল করে দেন, সেটা উনি জানেন সবচেয়ে বেশি, ওনার চেয়ে বেশি তো কেউ জানে না। আবার যদি এরকম হয়ে থাকে যে এটা তাকে একটা স্লিপ দেওয়া হয়েছে বা লিখিত টেক্সটের মধ্যেই ভুল আসছে, তাহলে তাকে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। এবং যদি দেখা যায় যে একাধিকবার একই ব্যক্তি এরকম করছে, তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আমি একটি বিষয় একটু তুলতে চাই এখানে। আজ আমরা বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, তিনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে একদিকে আমরা ঐক্যের কথা শুনছি, আবার তিনি যেটা বলেছেন যে এখনো সময় আছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থান পরিষ্কার করার। ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল, এটা করলে আজকে সমস্যাগুলো হয় না, আপনারা সেটা করেননি। এবং তিনি আরেকটি কথা এখানে উল্লেখ করেন, এনসিপির উদ্দেশ্যে বলেছেন যে এই নবীন রাজনীতিবিদদের অনেক ভবিষ্যৎ আছে, তারা ভালো করবেন, আমরা চাই তারা ভালো করুন, এমন কোন স্টিগমা মানে কলঙ্ক নিয়ে তারা যেন পলিটিক্সে না থাকেন যে তারা বাংলাদেশে অস্তিত্বের প্রশ্নে অস্বীকার করে
চলেছে। তো এই বিষয়টা আমি একটু শুনতে চাই যে সেই জায়গা থেকে আসলে আপনার কি মনে হয় যে আমি তিনি মনে আজ করি যে নতুন দলের কথা এখানে ইনস্টিটিউটের কথা খুবই উল্লেখ স্পষ্ট করেছেন। বিএনপির অবস্থান থেকে বলেছেন। যেমন বিএনপির যিনি প্রধান তিনি জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং এই জাতীয় ঐক্য তো কেউ বিরোধিতা করেনি। বিএনপির যিনি সেকেন্ড ম্যান মহাসচিব তিনি কিন্তু আবার বলছেন বিএনপির অবস্থানে দাঁড়িয়ে জামাতকে কোন চোখে তারা দেখেন, জামাতের সম্পর্কে বিএনপির মূল্যায়ন সেটাও তিনি তুলে ধরেছেন। তো তুলে ধরেছেন জামাতের সব বলেছেন, সবচেয়ে পরিষ্কার করে বলেছেন যে ৭১ নিয়ে তো বিএনপি এবং জামাত তো একমত পোষণ করে না, কারণ বিএনপি মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টির মধ্য দিয়ে জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটেছে। সুতরাং বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির যে দর্শন, যে আদর্শ, তা কিন্তু সেখান থেকে তার সূত্রপাত হয়েছে। তো সুতরাং তারা জাতীয় ভিত্তিক যে রাজনীতি করে সেটা হচ্ছে ৭১কে ধারণ করে। জামাত ৭১কে ধারণ করে না, নানা কায়দা কানুন করে কথা বলে। তো সুতরাং বলেছে আপনারা যদি তাকে সুপরামর্শ দিয়েছে, আপনারা যদি গ্রহণযোগ্য হতে চান, মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা আপনাদের দাঁড়, যদি কিন্তু ছাড়া